সুপ্রভাত বন্ধুগণ, গুড মর্নিং ফ্রম রায়গঞ্জ। আমরা কালকে ছিলাম এখানে একদম এনএইচের পাশেই। এইটা হচ্ছে পুরনো এনএইচ, এর পাশেই হোটেল বাদশাহ, হোটেল কাম রেস্টুরেন্ট, এফএল শপ, বার সবই আছে একসঙ্গে। এখান থেকে ঢুকে গেলে ভেতরে বিশাল পার্কিংয়ের ব্যবস্থা, প্রচুর জায়গা, এবং যেহেতু সিসিটিভি ইত্যাদি রয়েছে ফলে সেফটি নিয়েও কোনো অসুবিধে নেই। এই যে আমাদের শেষ মুহূর্তের বাধাবাধি চলছে, চলুন এবার বেরোনো যাক। চলো লেট স্টার্ট। ভেবেছিলাম সকাল সকাল বেরোবো, এই হচ্ছে ওল্ড এনএইচ। এখন বাজে সকাল 7:30। ভেবেছিলাম সকাল সকাল বেরোবো, কিন্তু 5টার সময় ঘুম ভাঙার পরেও এটা ওটা করতে করতে সেই দেরি হয়ে গেল। এই রাস্তাটায় বহুদিন বাদে আসছি, তার কারণ এখন শহরে ঢোকার কোনো প্রয়োজন পড়ছিল না। তো যেহেতু রায়গঞ্জ বাইপাস চালু হয়ে গেছে সেই জন্য এই রাস্তাটা অনেকটা ফাঁকা হয়ে গেছে। বেসিক্যালি এই রাস্তা এতখানি ট্রাফিক মুক্ত সকাল 7:30টার সময় গরমকালে, এটা ভাবাই যায় না। আর ট্রাফিক কম বলেই, ভারী গাড়িপত্র ইত্যাদি ঢোকে কম বলে বোধহয় রাস্তাটা ক্ষতিগ্রস্তও কম হচ্ছে, তাই সারফেসটাও ভালো পাওয়া যাচ্ছে মোটামুটি। আচ্ছা, ওই হচ্ছে রায়গঞ্জ বাইপাস, দেখা যাচ্ছে ওই যে গাড়িগুলো যাচ্ছে, ব্রিজটা এই যে সামনে দেখা যাচ্ছে ব্রিজ। এই রায়গঞ্জ বাইপাস ওপর দিয়ে চলে গেছে। এই সার্ভিস লেন, উঠে পড়লাম মেইন রোডে, হাইওয়েতে। গাজল 44, মালদা 68, দুর্গাপুর 317। চলুন যাই এবার, টানি একটু। চলে এসছি ইটাহার, এখানে একটু ভিড় আছে, দেখা যাক। ক্রসিং আছে ওই জন্য ভিড়। বাঁদিকে চলে গেছে বালুরঘাটে যাওয়ার রাস্তা। আমাদের বাইক দুটোতে সঙ্গে তেল আছে, কিন্তু কালকে দিতে ভুলে গেছি, আর এখন বার করাটা একটু চাপ, বাধা ছাদা হয়ে গেছে। ওই জন্য একটা দোকান খুঁজতে খুঁজতে আসছিলাম, অবশেষে পেয়েছি। পেরিয়ে চলে গেছিলাম খানিকটা, আবার আসলাম, এসে একটু এখন অয়েলিং করে নেব। হয়ে গেল চেনে একটু লুপ করা। এইবার আশা করি নিশ্চিন্তে বাড়ি অবধি পৌঁছে যাওয়া যাবে, আর মাঝখানে লুব্রিকেশনের কোনো দরকার পড়বে না। এই রাস্তাটাতে এখন একটাই প্রবলেম, এই একটু পরে পরেই এরকম জাংশন থাকছে, ক্রসিং থাকছে, ফলে রাস্তার অর্ধেকটা কেটে এইভাবে গতিটা নিয়ন্ত্রণ করার চেষ্টা হচ্ছে, ফলে রিদমটা নষ্ট হয়ে যায়। একভাবে যাওয়ার যে একটা রিদম, সেটা নষ্ট হয়ে যায়। আদারওয়াইজ বাকি কিন্তু এখন খুব ভালো অবস্থায় রয়েছে। আবার এই যে ডাইভারশন, আর এই যে জাতীয় বাহন। ন্যাশনাল হাইওয়েতে এইসব জিনিসপত্র না বন্ধ হলে কখনোই সেটার হবে না। এই যে এরাই ন্যাশনাল হাইওয়ে দাপিয়ে বেড়াচ্ছে। ডান দিকের ওই রাস্তাটা হচ্ছে মালদা শহরে ঢুকে যাচ্ছে। এই যে এইটা, একটা ঘটনা ঘটে গেল। বেশ চলছিলাম, হঠাৎ করেই সিগন্যালটা লাল হয়ে গেছে একটা জাংশনে, খেয়াল করিনি, পেরিয়ে চলে এসেছি। মানে পেরোচ্ছি যখন, তখন মনে হলো যে লাল হয়ে গেল। যাই হোক, ওই জন্য আর দাঁড়ালাম না, বেরিয়ে এসেছি ট্রেনে। জানি না এর
কন্টিনিউয়েশন পরবর্তীতে কিছু হবে কি না, যা হবে দেখা যাবে। 9:20 বাজে, আমরা 1 ঘন্টা 50 মিনিটে 115 কিলোমিটার এসেছি এইসব জ্যাম ট্যাম ছাড়িয়েও, এবং বেসিক্যালি কোনো স্টপ ছাড়াই। একবার ওই তেলটা দেওয়ার জন্য, বাইকের চেনে তেল দেওয়ার জন্য একটুখানি থামা হয়েছিল, কিন্তু আমাদের জন্য যে রেস্ট সেটা হয়নি। এই 115 কিলোমিটার পর আমরা একটা ব্রেক নিলাম ছোট্ট, কিন্তু আজকে প্রবলেম হচ্ছে আমরা চা করে বেরোয়নি, যথেষ্ট চা খেয়ে বেরিয়েছি, চা সঙ্গে নিয়ে আর বেরোয়নি। তো এখন আর চা খাওয়া যাবে না, এমনিতে একটু দাঁড়িয়ে একটু পশ্চাৎ দেশটাকে আরাম দেবো, তারপর আবার যাবো। চক অঞ্চল এ কিন্তু খুব সাবধান, সবার জন্য বলা, খুব সাবধান, খুব সাবধান। এখানে কখন কি ঘটবে, কে কোন দিকে যাবে, কে কোন দিকে টার্ন নেবে, বোঝা খুব মুশকিল। সে নিজেও জানে না সে কোন দিকে যাবে। ওই যে কীভাবে রাস্তা পার হচ্ছে, কোনো কিছু দেখার ব্যাপার নেই, যে যার মতন যেখান দিয়ে রাস্তা পার হবে, টার্ন নেবে। এই আরেকটা নমুনা, চালাতে চালাতে গুটকা ফেলা পাবলিক। আমি সেও সখা, এ ছিল একটা উত্তম কুমারের সিনেমা, সেরকম। আমি হাইওয়ে ও টোটো। এই যে কালিয়াচকের জ্যাম, চলে এসছি ফারাক্কায়। এই ব্যারেজে উঠবো, মনে হচ্ছে দেখে বেশ ভালো ভিড় আছে, জ্যাম আছে ভালো, দেখা যাক। রাস্তার হাল খুব খারাপ, নদীর হালও যেমন খারাপ, রাস্তার হালও খারাপ। ওইটা চালু হয়ে গেলে এই ফারাক্কার ক্রসিংটা আমাদের জন্য আরও বেশি সহজ হবে। এই জ্যাম জমাট ব্যাপারটা তখন হয়তো থাকবে না আর। দেখি ক বছর লাগে। মোটামুটি পেরিয়ে এলাম নিরুপদ্রবেই, দাঁড়াতে হয়নি আজকে। হ্যাঁ, একটু স্লো মুভমেন্ট হয়েছে হয়তো, কিন্তু দাঁড়াতে হয়নি। ফারাক্কার জ্যাম পেরিয়ে আসা মানে একটা নিশ্চিন্ত হওয়ার জায়গা চলে আসে, যে হ্যাঁ ঠিক আছে, বড় ঝামেলা আর খুব একটা নাও হতে পারে। হয়ে গেল একটা ছোট্ট 5 মিনিটের পাওয়ার ব্রেক। চা খাওয়া হলো না আজকে, অন্যদিন এরকম ব্রেকে আমরা চা খাই, আজকে আর চা জুটলো না। চায়ের জন্য আজকে আবার একটু দাঁড়াতে হবে, ওই যেখানে ব্রেকফাস্ট করবো সেখানে একবার একটু চা খেয়ে নেব। ধুলিয়ান 13 কিলোমিটার এখান থেকে। এই রাস্তাটাতে আগে একটা বড় প্রবলেম ছিল যে ফেরার ট্র্যাকগুলোতে বিশেষ করে খুব আনডিউলেটেড অবস্থা ছিল, ভারী গাড়ি যেতে যেতে চাকা বরাবর বসে গিয়েছিল রাস্তাটা, এরকম একটা অবস্থা ছিল, যেটা বাইক চালানোর জন্য বেশ বিপজ্জনক। কিন্তু এইবার দেখছি ব্যাপারটা অতটা নেই, আছে হয়তো কিছু কিছু জায়গায় ডিসক্রিটভাবে, কিন্তু ব্যাপকভাবে কন্টিনিউয়াস যে ওই ব্যাপারটা সেটা অতটা নেই। এটা কিন্তু একটা নোটিশেবল ইমপ্রুভমেন্ট। পৃথিবীর 3 ভাগ জল, 1 ভাগ স্থল আর 96 ভাগ টোটো। এইসব জায়গায় আসলে সত্যিই তা বিশ্বাস হয়। আহিরন ব্রিজ আর অটো স্ট্যান্ড। সার্কুলার রাস্তাটা। আমরা চলে এসেছি আহিরন, ব্রিজটা পেরিয়ে চলে এসেছি। এই প্রথম প্রপার ব্রেক, প্রায় 2.5 ঘন্টা বাদে। এখানে আমরা একটু ব্রেকফাস্ট করবো, তারপর আবার এগোবো। প্রচণ্ড ঝাল,
একটু ড্রাই টাইপের, রুটি তরকারি হয়েছে। আসছি মোড় গ্রামের জংশনে, সামনে বহরমপুর আর বাদিকে রামপুরহাট, মানে যারা ফুটিসাঁকো হয়ে যাবেন তাদের জন্য ডান দিক টার্ন নিতে হবে এখন। ওই যে লরিটা বেরোচ্ছে ওটা হচ্ছে বর্ধমান যাওয়ার রাস্তা। চলে এসছি বহরমপুর বাইপাসের শুরুতে। এই রাস্তাটা বহরমপুর শহরে চলে গেল। পলসন্ডার 10-12 কিলোমিটার আগে থাকতে একটা দিকের রাস্তা পুরো ব্লকড, বন্ধ আর কি, কাজ হচ্ছে। আর একদিকের রাস্তা দিয়ে বোথ সাইডে ট্রাফিক যাতায়াত করছিল। তো যা হয় সেই টোটো, অটো, ভ্যান এইগুলো সামনে পড়ায় যথারীতি সমস্ত গাড়ির গতি স্লথ হয়ে গেছিল। তারপর যাই হোক ওইটা অনেকটা পথ চললো, অনেকটা অংশ ওরমভাবে চললো, অবশেষে সেখান থেকে বেরোতে পেরেছি। এখন বহরমপুর বাইপাস। এখানেও এই ধরনের রং সাইড দিয়ে আসা লোকজন আছে, তবে তুলনায় কম। রানাঘাট 121, এই দেখো এখানেও সমস্যা, এখানেও সমস্যা। এই রাস্তাও এই যে ওভারলোডেড গাড়ি যেতে যেতে কিন্তু বসে গেছে। এই যে রাস্তা খারাপ হওয়ার মূল কারণ হচ্ছে এই গাড়িগুলো, ওভারলোডেড সব গাড়ি, ওই জন্য চাকা বরাবর বসে যায় সব। কৃষ্ণনগর 88, পলাশী 39, বেলডাঙ্গা 16। আমাদের রাইড চলছে বহরমপুর বাইপাসের ওপর দিয়ে। এটা হয়ে যে কি ভালো হয়েছে, সে আগে যারা বহরমপুর ক্রস করেছে তারা বুঝবে। দারুণ রাস্তা, দারুণ। কিন্তু কতদিন থাকবে তার ঠিক নেই। এইভাবে যদি লরি যায়, ওভারলোডেড লরি যায় এইভাবে, তাহলে এর আয়ু বেশি দিন না। এই যে রাস্তা খারাপ হওয়ার কারণ, যতটা পারে এরা ভরে নিয়ে যায়, যতখানি ভরতে পারে। এই হচ্ছে শহর থেকে রাস্তাটা বেরোচ্ছে, এসে মিশছে এখানে। বহরমপুরকে পুরো সাইড করে আমরা বেরিয়ে আসলাম। কৃষ্ণনগর, বারাসাত, কলকাতা সব দেখা যাচ্ছে এখন সামনের দিকে। বাবা এখানে রাস্তা খুব খারাপ, খুব খারাপ রাস্তা। উরে বাবা, এক হাতের নিচে ডেবে গেছে। কলকাতা 191, রানাঘাট 114, কৃষ্ণনগর 83। বেলডাঙ্গাতে ভয়ঙ্কর জ্যাম, বিশাল জ্যাম। এই হচ্ছে বেলডাঙ্গার অবস্থা। ট্রাফিক থেকে কিন্তু এখনও ভিড় কাটেনি। যাওয়ার সময় সকালবেলা বেরিয়েছিলাম বলে এখানে এতটা চাপ হয়নি। আজকে এইসব জায়গাতে সর্বত্রই ভিড় দেখছি, সর্বত্রই ভিড়। বারে বারে রাইডিং স্কিলের টেস্ট দিতে দিতে যাচ্ছি। জায়গা আবার সিঙ্গেল লেন, ফলে এখানে ব্যাপারটা বেশ সমস্যাজনক। তার মধ্যে উৎপটাং গাড়ি ঘোড়া তো আছেই। মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট থেকে আমরা নদিয়া ডিস্ট্রিক্টে ঢুকে পড়েছি। পলাশী আসছে। এখনো অবধি আমরা রায়গঞ্জ থেকে 235 কিলোমিটার এসেছি 4 ঘন্টায়। এরকম 2-3 কিলোমিটারের স্ট্রেচ আসছে যেখানে এখনও 4 লেন কাজ হয়নি, যেরকম ছিল আগে সেরকমই আছে রাস্তাটা, তবে চওড়া হয়েছে। তবে
রাস্তাটা একটু ভালো হয়েছে, কিন্তু সরু এখনও রয়ে গেছে। এই হচ্ছে আরেকটা নমুনা। দিনের বেলাতে ওই অক্সিলারি লাইটগুলো জ্বালিয়ে ঘোরে। তো এই কাজটা কমপ্লিট না হওয়ার ফলে এই জায়গাগুলোতে চালানোটা বেশ এখনও কষ্টকর। তবে যেহেতু রাস্তার সারফেসটা আগের থেকে অনেক ভালো হয়েছে, সেই জন্য অতটাও গায়ে লাগে না। একটা মিনিমাম স্পিড মেনটেন করা যায় বেশিরভাগ জায়গাতেই, ক্রসিং টসিংগুলো ছাড়া। এই যে 4 লেন হয়েই বা লাভ কি, উল্টো দিক থেকে এরকম গাড়ি আসবেই। চললাম জলি, চল। বেথুয়াডহরিতে আমাদের 10 মিনিটের একটা ব্রেক হয়ে গেল, জল খাওয়া হলো, তারপর একটু চা খাওয়া হলো। এখন আমরা এগোচ্ছি। একটু পেট্রোল নিতে হবে, নিয়েই নি। ব্যাস 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 ব্যাস, ছেড়ে দাও ছেড়ে দাও। হয়ে গেল লালমোহনবাবুর ব্রেকফাস্ট অ্যান্ড লাঞ্চ। 922 টাকা লাগলো। এইবার দেখি এক টানে কতটা যাওয়া যায়। কৃষ্ণনগর এখনও 24 কিলোমিটার। কিছুদিন আগে এইসব জায়গায় 4-5 কিলোমিটার পার হওয়ার জন্য 40-45 মিনিট সময় লেগে যেত। একটা ভয়ঙ্কর দুঃস্বপ্নের মতন ছিল ফেরার পথে এই সমস্ত রাস্তা দিয়ে আসাটা। কিন্তু এখন সম্পূর্ণ পরিস্থিতি বদলে গেছে, যদিও পুরোপুরি হয়নি, কারণ লোকজনের স্বভাব এখনও একটু গোলমেলেই আছে। ওইটুকু একটু খেয়াল করে চলতে হয়, আদারওয়াইজ একদম দুর্দান্ত রাস্তা। কল্যাণী দেখা গেছে, এতক্ষণ রানাঘাট অব্দি দেখা যাচ্ছিল, এবার কল্যাণীও দেখা গেল। এই চূর্ণির ওপর আরেকটা ব্রিজ, এটা হচ্ছে রেল ব্রিজটা। ওপরের রাস্তাটা হচ্ছে কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার সময়, আর নিচেরটা কলকাতার দিকে যাওয়ার সময়। এই যে ডান দিকে রাস্তাটা ঢুকে গেছে ব্রিজের তলা দিয়ে, এটা হচ্ছে শান্তিপুর শহরে যায়। ওই যে টোটোগুলো দাঁড়িয়ে আছে, আর আমরা এদিক দিয়ে বেরিয়ে যাব। এই রানাঘাট পেরোচ্ছি। এই যে সামনে মনোরমা হসপিটাল। বছর খানেক আগেও কি ছিল, 6 মাস, হ্যাঁ। আর এখন কি হয়েছে, মা কি ছিলেন আর কি হইয়াছেন। এই জায়গাটা পার হতে দম বেরিয়ে যেত। যাওয়ার সময় গেছি রাত্রিবেলা প্রায়, তখন আলো ফোটেনি ভালো করে, সেই জন্য যাওয়ার সময় এখানকার অবস্থাটা ভালো করে বোঝা যায়নি, কারণ তখন অনেকটা রাস্তাই ফাঁকাই পেয়েছি, বেশিরভাগ রাস্তাই ফাঁকা পেয়েছি যতক্ষণ খুব একটা বেলা হয়নি। কিন্তু এখন এই পিক আওয়ারে বুঝতে পারছি যে কতটা পরিবর্তন হয়েছে। এখানে কিছুদিন আগেও কিলোমিটার পার আওয়ারে নয়, ফুট পার আওয়ারে স্পিড কাউন্ট করা যেত, এরকম সিচুয়েশন থাকতো। ক কিলোমিটার 1 ঘন্টায় কাটিয়েছি সেটা ইস্যু নয়, ক ফুট আসা গেছে 1 ঘন্টায়, এরকমভাবে জ্যাম থাকতো। আর কি মানে কি আরামে পেরিয়ে চলে আসলাম। এই যে সেই চার্চের সামনের অংশটা, এইখানের এই গাছটার তলায় দাঁড়াতাম চা ফা খাওয়া বা রেস্ট নেওয়ার জন্য। এই গাছটার তলায়, এখন পাঁচিলের ওপাশে চলে গেছে, তাকে আগে এটা ওপেন ছিল। পুরো 4 লেন কমপ্লিট।
2022-এর ডিসেম্বরে লাস্ট এই রুটে গেছিলাম শিলিগুড়ি। তখন এই জায়গাগুলো তখনও মারাত্মক বাজে অবস্থা ছিল। এখন বাজে হচ্ছে 2টো, আমরা চলে এসেছি চাকদায়। তো এখানে একটু টুইস্ট আছে, সেটা হচ্ছে বাপির একটা কাজ আছে ছোট্ট, সেই কাজটা হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু যার করার কথা ছিল উনি করেননি। তো কাজ বলতে একটা পেপার কালেক্ট করা জাস্ট। তো এখন আমরা একটু বনগাঁর দিকে যাব, 7-8 কিলোমিটার মতন। চুয়াডাঙ্গা বলে একটা জায়গা আছে, সেখানে গিয়ে পেপারটা নিয়ে আবার বাড়ির পথ ধরবো। তো সেই অংশটা আর এখানে আমাদের এই রাইডে দেখাচ্ছি না, ওইটা বরঞ্চ চাকদা বনগাঁ রোডের অবস্থা কীরকম সেটা নিয়ে একটা ছোট্ট 2 মিনিট 3 মিনিটের ভিডিও পরে কখনো করে দেবো। 2000 years later. কল্যাণী মোড় 12, চাগুলি 14, কলকাতা 65। আমরা এবার বাকি পথটুকু একটানে বেরোবো, আর দাঁড়াবো না, তাই তো? দারুণ রাস্তা হয়ে গেছে, দারুণ রাস্তা হয়ে গেছে। এইখানে 100+ স্পিডে বাইক চালিয়ে বাড়ি ফিরছি, বাস্তবে এটা হচ্ছে, এটা ভাবতেই কীরকম যেন অবাক লাগছে। অসাধারণ রাস্তা, অসাধারণ। নিশ্চিন্তে সবাই এই রাস্তা ধরতে পারেন। এবার বর্ধমানের দিক থেকে আসার কোনো প্রয়োজন নেই। চলে এসেছি মদনপুর। এই যে রাস্তাটা, এটা মদনপুর চলে যাচ্ছে, আর আমরা এটাকে বাইপাস করে উপর দিয়ে যাচ্ছি। সামনে কল্যাণী, তারপর জাগুলি মোড়। জাগুলি মোড় থেকে আমরা NH-12-কে ছেড়ে দেব। আসার সময় যেরকম করে এসছিলাম, তারপর বাকি রাস্তাটা কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে এগোনোর চেষ্টা করব। এইটা হচ্ছে বারাসাত কৃষ্ণনগর সেগমেন্টের একটা টোল প্লাজা, কাজ চলছে, এখনও তৈরি হয়নি, কিন্তু কাজ চলছে, ভবিষ্যতে হয়ে যাবে। টোল প্লাজা চালু হয়নি, কিন্তু টোল প্লাজা ওয়েলকামস ইউ, এই লেখাটা জল করছে LED দিয়ে। এটা হচ্ছে কল্যাণী মোড়, বড় জাগুলি সামনে। আর একটু এগিয়ে আমরা বড় জাগুলিতে গিয়ে এই রাস্তাকে ছাড়ব। আমরা চলে এসেছি বড় জাগুলি। এইখান থেকে আমাদের এবারের মতন NH-12-এর সঙ্গে সম্পর্ক ছিন্ন হবে, কারণ এই যে ওভারপাসটা গেছে, এটার তলা দিয়ে আমরা ডান দিকে কাঁপা মোড়ের দিকে যাব, কল্যাণী এক্সপ্রেসওয়ের দিকে যাব। আর বাড়ি পৌঁছেই আজকে আমার প্রথম কাজ হবে শীর্ষেন্দু মুখোপাধ্যায় পড়া অদ্ভুত রয় সিরিজের, কারণ তার ওই বইগুলোতে যে ধরনের নাম উল্লেখ থাকতো সেরকম প্রচুর নাম আজকে সারাদিনে দেখেছি, ফলে আমার ওই সব স্মৃতিগুলো একটু উস্কে উঠেছে। এমনিতেই ওই সিরিজটা আমার খুব প্রিয় সিরিজ, তো পড়বো আজকে। ওটাই হবে আমার আজকে রিফ্রেশমেন্ট, ক্লান্তি দূর করার উপায়। এই ডান দিকে ঢুকছি। বছরখানেক আগেও এই জায়গাটা খুব মারাত্মক ছিল, যন্ত্রণাদায়ক ছিল। এখনও মোড়ের কাজটায় কিছুটা আছে, কিন্তু NH পার্টে রাস্তা মাখন একদম। এই রাস্তাটা বড় জাগুলিকে কাপা মোড়ের সঙ্গে কানেক্ট করাচ্ছে, অর্থাৎ NH-12-এর সঙ্গে কল্যাণী এক্সপ্রেসওয়ের কানেকশানের রাস্তা। এটা খুবই গুরুত্বপূর্ণ রাস্তা, এবং ভবিষ্যতে যা প্ল্যান শুনছি যে দিল্লি রোড, মুম্বাই রোড, ওগুলো এই NH-12-এর সঙ্গে কানেক্টেড হবে, এবং তার কাজও চলছে। তো সেক্ষেত্রে এই রাস্তাটার গুরুত্ব আরও বেড়ে যাবে। কিন্তু রাস্তাটা মাঝে মধ্যেই খারাপ আছে, যদিও আমি শেষ এ রাস্তায় এসেছি 22শে ডিসেম্বরে, তখন যে কন্ডিশন ছিল তার থেকে অনেক ভালো হয়েছে। তখন সারফেস আরও খারাপ ছিল, তখন সব জায়গায় চওড়া ছিল না। এখন অনেক জায়গাতে, বেশিরভাগ জায়গাতেই এটা 4 লেন হয়ে গিয়েছে। কিছু কিছু জায়গা হয়তো বাকি আছে, সেখানেও কাজ চলছে, হয়তো আরও ভালো হবে রাস্তাটা। এই যে পার্টিকুলারলি এই জায়গাটাও
22শে ডিসেম্বরে যখন এসেছিলাম তখন খুব খারাপ অবস্থায় ছিল, এখন অনেকটাই ভালো হয়েছে। ওপরের রাস্তাটার কাজ চলছে। এই যে এলিভেটেড রাস্তাটা তৈরি হচ্ছে এইটাই NH-12-এর সঙ্গে দিল্লি রোডের কানেকশনের একটা পার্ট। এটা কল্যাণীর ঈশ্বরগুপ্ত সেতুর বিকল্প যে সেতুটা তৈরি হচ্ছে তার সঙ্গে এটা কানেক্টেড হবে হয়ে দিল্লি রোডের সঙ্গে NH-12-এর কানেকশনের কাজ করবে বলে শুনতে পাচ্ছি। আমি জানি না কতটা ঠিক সেটা, তবু এটা শোনা যাচ্ছে। দেখা যাক, চালু হলে বোঝা যাবে। চলে এসেছি কাপা মোড়। এইখানে সামান্য একটু গোলমাল আছে এই জায়গাটা। এদিক থেকে বাঁ দিকের যে অংশটা একদম ব্যারাকপুর ছাড়িয়ে বেলঘড়িয়ার মুখ অবধি মাখন রাস্তা, একদম অসাধারণ রাস্তা কল্যাণী এক্সপ্রেসওয়ের। আমি অলরেডি একটা ভিডিও করেছি কল্যাণী এক্সপ্রেসওয়ের ওপর, তার লিঙ্ক এই মুহূর্তে আই বাটনে আসছে, দেখে নিতে পারেন। আমরা এখন মোটামুটি আমাদের বাড়ির কাছাকাছি চলে এসেছি। বাপির আর কয়েক মিনিটের মামলা, আমার আর একটু বেশি সময় লাগবে। পাড়ায় ঢুকে পড়েছি, বাড়ি আর সামান্যই দূর। আমাদের উত্তরবঙ্গ সফর এবারের মতন শেষ হচ্ছে। আজকের এপিসোডটাও শেষ করব জল বাঁচানোর এই আবেদনটা আপনাদের কাছে রেখে। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরের এপিসোডে খুব শিগগিরই আবার।